দেখো, আমরা এনজিও চ্যাপ্টারটা করব। এনজিও চ্যাপ্টারের এনজিও ফুল মিনিং হচ্ছে কি নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, তাই তো? নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যেগুলো সেগুলো মানে আমরা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বলে অনেকেই চিনি না, কিন্তু এনজিও বললে চিনি। হ্যাঁ, এনজিও বললে কোনগুলোকে চিনি? যেটা আমরা এই যে বিভিন্ন বাংলায় বলে সমিতি, বলে না এটা? গ্রামের দিকে দেখা যায় কয়েকটা সমিতির নাম এরকম বলা যেতে পারে, যে আশা, ব্রাক, জাগরণী চক্র, তারপরে এরকম টাইপের অনেক আছে, পদক্ষেপ, তারপরে কি পিকেএসএফ, এরকম অনেক এনজিও আছে না? হ্যাঁ ভাই আছে। এই ধরনের এনজিও গুলো, এদেরই অঙ্ক আসলে করতে হবে। কিন্তু আমরা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বলতে আমরা অনেক সময় কিন্তু এগুলোকেই মিন করি না। আমরা যখন বলি এখন এনজিও চাকরি করে, তার মানে কি বলি যে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন চাকরি করে? আমরা বলি যে এনজিও চাকরি করে, কিন্তু এনজিওটা কি জিনিস এটা আমরা অনেকে মিনিং ভালো করে বুঝি না আর কি, বা জানার আগ্রহই থাকে না যে এটা তো এনজিও মানে অন কাইন্ড অফ চেয়ার টেবিলের মতো। চেয়ার মানে চেয়ার, টেবিল মানে টেবিল। হ্যাঁ, চেয়ার মানে যেটা বাংলা আছে, টেবিল মানে যেটা বাংলা আছে, এটা আমরা কিন্তু অনেক সময় জানার আগ্রহ থাকে না, থাকে। তো না। যাই হোক, আমরা এইখানে মোট 4 ধরনের অঙ্ক পাবো। 4 ধরনের অঙ্কর মধ্যে প্রথমে আছে ক্যাশ বুক, 4টা অঙ্ক আছে। রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট অথবা স্টেটমেন্ট, এটা হচ্ছে 5 এবং 6, 2টা অঙ্ক আছে। ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট বা স্টেটমেন্ট 7 এবং 8। আর হচ্ছে কি ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট 9 এবং 10। মোট 10টা অঙ্ক, এই 10টা ভাগ করা আছে এইভাবে। তো প্রথমে আমরা ক্যাশ বুক নিয়ে কথা বলবো। তো ক্যাশ বুক হচ্ছে আমরা যেটা জানি সেটা হচ্ছে নকদান বই। কি বই? হ্যালো? নগদান বই। নগদান বই। নকদান বই। এখন এই নকদান বই মানে কি? নকদান বই মানে হচ্ছে আমরা এই নকদান বই বিষয়টা কি, মানে যেখানে শুধুমাত্র নগদ লেনদেন গুলো হয়, তাই না? মানে নগদ টাকা আসে, নগদ টাকা যায়, বা ব্যাংকের টাকাগুলো কম বেশি হয়, ঠিক এই জিনিসগুলো এখানে যায়। তো আমরা নকদান বই মূলত কয় প্রকার নামে চিনি? নকদান বই কয় প্রকার? 2 প্রকার। নকদান বই 4 প্রকার। ঠিক আছে, 1 ঘর নকদান বই, 2 ঘর নকদান বই, তিন ঘন্টা পর্যন্ত 3 ঘর নকদান বই, আর খুচরা নকদান বই। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। জি ভাই। দুই প্রকার কোন জায়গাতে থাকলো? ভুলে বলছি। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি এখন। এই 1 ঘোড়া 2 ঘোড়া 3 ঘোড়া খুচরা, এখানে 1 ঘোড়া 2 ঘোড়া আছে, 3 ঘোড়ার খুচরা নাই, তো আমরা শুধুমাত্র এটা নিয়েই এখানে অঙ্ক করব। 1 ঘোড়া 2 ঘোড়া, তো 1 ঘোড়া 2 ঘোড়ার মধ্যে পার্থক্য কোন জায়গায়? আর টাকার কলামের পার্থক্য। 1 ঘোড়া নকদান বই এক এক পাশে টাকার কলাম একটা করে হয়, আর 2 ঘোড়া নকদান বই দুটো করে হয়। আর এইখানে আমরা যদি এই ছকটা খেয়াল করি, তাহলে ছকটা খেয়াল করলে বোঝা যাচ্ছে এই যে ডেবিট পাশে ডেট, এক্সপ্লেনেশন, রিসিট নাম্বার, রেফারেন্স আর টাকা। হ্যাঁ, ডেট, এক্সপ্লেনেশন, রিসিট নাম্বার, রেফারেন্স আর কি টাকা। টাকা। আর ডান দিকেও দেখেন ঠিক একই জিনিস আছে। তো ডেবিট জি পাশে ভাই। একটা টাকার কলাম, ক্রেডিট পাশে একটা টাকার কলাম। এটা হলো সিঙ্গেল কলাম, অথবা যদি বলি 1 ঘোড়া নকদান বই। আর এক দুই ঘরে ঘোড়া নক হতে হলে টাকার কলাম এখানে বাম পাশেও 2টা হতে হবে, ডান পাশেও 2টা হতে হবে। এইটা জাস্ট একটু পরিবর্তন, আর কোনো কিছু নাই। ঠিক আছে। জি ভাই। জি ভাই। এখন আমরা যদি সেরকম একটা ছক দেখাই, এই যে ডেট, পার্টিকুলার, রিসিট নাম্বার, রেফারেন্স, ক্যাশ আর ব্যাংক। দেখেন টাকার কলম দুটো হয়ে গেছে, ক্যাশ একটা আর ব্যাংক একটা। ডান দিকেও দেখেন ওই একই জিনিস, শুধু ক্যাশ আর ব্যাংক। তাহলে দুই পাশে দুটো করে টাকার কলম। এই ছাড়া আর কোনো ঝামেলা নাই। তো আমরা একটা অঙ্ক করব, আগে একটু মনোযোগ দিতে হবে। এই অঙ্কটা করব 1 নম্বর অঙ্ক। অঙ্কটা বলতেছে কি যে দ্য ফলোইং পার্টিকুলার্স আর কালেক্টেড ফ্রম দ্য এনজিও অফ রেকর্ড অফ এনজিও জাগরণী চক্র ফাউন্ডেশন অ্যাট ফকিরহাট ব্রাঞ্চ ফর দ্য মান্থ অফ এপ্রিল 2017। এখন এইখানে নকদান বইয়ের প্রথম কাজটা কি? নকদান বইয়ের প্রথম কাজটা হচ্ছে যে ডেবিট পাশে ব্যালেন্স বিটি বসানো। ডেবিট পাশে কি বসানো?
ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি। দেখেন এখানে বলা আছে এপ্রিলের 1 তারিখ দিয়ে ওপেনিং ব্যালেন্স 5 লক্ষ টাকা, মানে এটা হচ্ছে ব্যালেন্স বিডি 5 লক্ষ টাকা। তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে এটা, এই যে ব্যালেন্স বিডি লিখে 5 লক্ষ টাকা। ওকে, হ্যাঁ। জি ভাই। আচ্ছা নেক্সট আসি আমরা পরের এন্ট্রিতে যাব। পরের এন্ট্রি কি বলছে? পরের এন্ট্রি বলছে কি যে ডোনেশন রিসিভ 3 লাখ টাকা। ডোনেশন পাচ্ছি, তাহলে ডোনেশন কি পাইলে ডেবিট দিকে না? হ্যাঁ। মানে এই এটা নিয়মিত তাই, যদি নগদ টাকা পাই তাহলে ডেবিট দিকে, আর চলে গেলে কোন দিকে? ক্রেডিট দিকে। ক্রেডিট। তাহলে 2 নম্বরে এই 2 তারিখ দিয়ে এই ব্যালেন্স বিডির নিচে ডোনেশন লিখলাম, আর এখানে 3 লাখ টাকা লিখলাম। এখন কথা হচ্ছে ডোনেশনের পাশে আমার কিন্তু এখানে রিসিভ কথা লেখা ছিল, আমি কিন্তু নিচে রিসিভ লিখি নাই। এখন কথা হচ্ছে যদি এখানে ডোনেশন রিসিভ না লিখে শুধুমাত্র ডোনেশন বলতো, রিসিভ কথা বলা নেই, তখন কি হতো? তখন এটা ক্রেডিটে লিখতাম, কারণ অনুদানটা তো দেওয়া হয়, ও পাওয়া তো সত্যি। ক্রেডিটে লিখতাম। দেখো আমি কিছু জি কিছু ভাই, কথা আচ্ছা আগে শোনো, কিছু কিছু কথা এখানে বলে দিচ্ছি, আগের বারও বলেছিলাম, এগুলো মনে রাখা দরকার। এটা হচ্ছে ডোনেশন, তারপর রেজিস্ট্রেশন ফি, অ্যাডমিশন ফি, এইগুলো পাচ্ছি না দিচ্ছি কিছু না বলা মানে সবসময় পাচ্ছি। ঠিক আছে? ভাই কি ডোনেশন কি আর ভাই একটা আবার কি? কি? অ্যাডমিশন ফি আর রেজিস্ট্রেশন ফি। ঠিক আছে? রেজিস্ট্রেশন ফি আর রেজিস্ট্রেশন ফি, জি ভাই। ওকে, তাহলে প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি ডোনেশন, যেটা আমরা দিয়ে দিলাম। এরপর আছে এমসি লোন। এমসি মানে মাইক্রো ক্রেডিট, আর লোন মানে ঋণ, ক্ষুদ্র ঋণ। তাহলে ক্ষুদ্র ঋণ এইখানে ডিসবার্সমেন্ট করছে 4,50,000 টাকা। ডিসবার্সমেন্টের আর একটা সিনোনিম হচ্ছে ডিস্ট্রিবিউশন। তাহলে মাইক্রো ক্রেডিট লোন আমরা দিচ্ছি, এনজিও কোম্পানির কাজ হচ্ছে কি লোন দেওয়া, ক্ষুদ্র ঋণ দেওয়া। তো তারা ক্ষুদ্র ঋণ দিচ্ছে 4,50,000 টাকা। তাহলে এটা কোন দিকে বসবে, ডেবিট দিকে না ক্রেডিট দিকে? ক্রেডিট দিকে বসবে। ক্রেডিট দিকে বসবে। 10 তারিখ এই যে এমসি লোন লিখে ক্রেডিট দিকে 4,50,000 টাকা। ওকে, হ্যাঁ। নেক্সট। এরপরে বলতেছি কি যে পার্চেজ অফ ফার্নিচার 1 লক্ষ টাকা। তাহলে 1 লক্ষ টাকার ফার্নিচার কিনেছি, টাকা অবশ্যই চলে যাচ্ছে, তাই হ্যাঁ। কি না? তাহলে ক্রেডিট দিকে যাচ্ছে। পার্চেজ অফ ফার্নিচার এখানে বসালাম, আর 1 লক্ষ টাকা বসালাম। এই তারপরে কি বলতেছে? তারপর বলতেছে যে রেজিস্ট্রেশন ফি। এই দেখেন রেজিস্ট্রেশন ফি রিসিভ 10,000 টাকা। এখানে রিসিভ না বললেও আমি এটাকে রিসিভ মনে করতাম, তাই না? হ্যাঁ। তাহলে 10,000 টাকা ডেবিট দিকে বসবে। এই যে রেজিস্ট্রেশন ফি, এই যে টাকা এখানে বসাই 10,000 টাকা। ঠিক আছে? জি ভাই। আচ্ছা, তারপর বলছে কি লিগাল এক্সপেন্স পেইড 20,000 টাকা। লিগাল এক্সপেন্স দিচ্ছি, এখানে দেখেন কয়েকটা এন্ট্রি আছে। লিগাল এক্সপেন্স পেইড, স্টেশনারি পারচেস, ইউটিলিটিজ এক্সপেন্স পেইড, লাঞ্চ অ্যালাউন্স, এই পর্যন্ত আগে দেখেন, এই যে 4টা এন্ট্রি। লাঞ্চ অ্যালাউন্স মানে কি মধ্যাহ্ন ভোজনের ভাতা। তো আপনি বলেন এইখানে যে 4টা এন্ট্রি, চারটাই কি আমার টাকা চলে যাচ্ছে না পাচ্ছি? চলে যাচ্ছে। তার মানে সবগুলোই আমি ক্রেডিট দিকে বসাবো। কোন দিকে বসাবো? ক্রেডিট দিকে বসাবো। 20, 22, 25 আর 28। দেখেন এখানে লিগাল এক্সপেন্স থেকে শুরু করে লাঞ্চ অ্যালাউন্স পর্যন্ত এই চারটা আমি ক্রেডিট দিকে বসালাম। ওকে, হ্যাঁ। নেক্সট। এরপরে দেখেন ভালো করে এই জিনিসটা খেয়াল করবেন। অফিস রেন্ট ফর 3 মান্থ 30,000 টাকা। অফিস রেন্ট কয় মাসের জন্য দেওয়া হচ্ছে? 3 মাসের জন্য। কয় টাকা? 30,000 টাকা। 30,000 টাকা। তো তো জেনারেলি আমরা টাকা চলে যাচ্ছে কিনা সেটা একটু বলেন। চলে যাচ্ছে। টাকা চলে যাচ্ছে। আচ্ছা টাকা যদি চলে যায় তাহলে কোন দিকে বসবে? ক্রেডিট দিকে। নিঃসন্দেহে ক্রেডিট দিকে বসবে, এর আর কোনো কথা নাই। কিন্তু কথা এক জায়গায় আছে, সে কথাটা কি? যে ব্র্যাকেটে একটু বলছিল যে এই যে 3 মাসের জন্য দিচ্ছে, ওই 3 মাস কোন 3 মাস? ওই 3 মাস 30 কোন 3 মাস? ওই 3 মাস হচ্ছে, ভালো করে খেয়াল করেন, আমরা দিচ্ছি কবে? আমরা 30 তারিখে দিচ্ছি। এপ্রিলের 30 তারিখে। এখন বলছে ওই 3 মাস হচ্ছে আপ টু জুন 30, 2017।
তার মানে 2017 জুনের 30 তারিখ পর্যন্ত, তার মানে 3 মাসের একটা মাস হচ্ছে এপ্রিল জুন মে মাস। 3 মাসের একটা মাস কোন মাস? জুন মাস। জুন মাস, আর একটা মাস কি? মে মাস। মে মাস। মে, আর একটা মাস মার্চ, কি? এপ্রিল। এপ্রিল। আচ্ছা, এখানে জুলাই হলো না কেন? এপ্রিল মে জুন কেন হলো? জুন মানে মে জুন জুলাই কেন হলো না? এখানে 3 মাস তাহলে বলে তো দিছেন। এই লেনদেন তিন গুলো তো মাস বলছে কিন্তু, এপ্রিলেই আছে। 3 মাস বলছে কিন্তু 3 মাস মে জুন জুলাই কেন হলো না? এপ্রিল মে জুন কেন হচ্ছে? 3 মাসই তো। বা এই প্রথম যে তারিখটা, এই তারিখটা তো এপ্রিলের। ওই তারিখটা দেখে না, এখানে কথাটা ভালো করে গেল। আপ টু জুন 2017, 17 সালের জুন 30 পর্যন্ত দেয়া হয়েছে। কোন পর্যন্ত? হুম, যে 3 মাস জুন দেওয়া হয়েছে 30 সেখানে জুন থেকে 30 পর্যন্ত দেওয়া হয়েছে, জুনের পরে কোনো মাসের টাকা দেয়া হয় নাই। হ্যাঁ। ঠিক ও, আছে। আপ টু জুন এই 30 হয়। হ্যাঁ হ্যাঁ, মানে জুনের 30 তারিখ পর্যন্ত টাকা দেয়, তারপরে আর কোনো টাকা দেওয়া হয়নি। তার মানে এই 3 মাসের শেষ মাসটার নাম হচ্ছে জুন। শেষ মাসের নাম কি? জুন। জুন। তাহলে এপ্রিল মে জুন হচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ। এখন কথা হচ্ছে, জি আমরা জি। অঙ্ক করতেছি কখন? এপ্রিলের 30 তারিখে। কোন সময়ে? হুম, হ্যাঁ, এপ্রিলের এখন 30-এ। এপ্রিলের এপ্রিল। 30 তারিখে যখন দিচ্ছি, এপ্রিল মাস অলরেডি শেষ। এপ্রিল মাস অলরেডি কি? শেষ। শেষ। তাহলে আরো যে 2 মাস দিচ্ছি, ওই 2 মাস কি এখনো আসছে আমাদের কাছে? না, আসেনি। তাহলে ওই 2 মাসের টাকা আমি অগ্রিম দিচ্ছি। আর এপ্রিল মাসের টাকা জেনারেলি দিচ্ছে যে এপ্রিল মাসের টাকা খরচ, তাই আমি খরচ হিসাবেই দিচ্ছি। কিন্তু আগামী যে 2 মাসের টাকা দিচ্ছি, ওই 2 মাস তো এখন আসে নাই, ওইটা অগ্রিম ভাড়া দিচ্ছি। ওটা কি ভাড়া দিচ্ছি? অগ্রিম ভাড়া। অগ্রিম দিচ্ছি। তাহলে একটা এপ্রিল মাসের টাকাটা হচ্ছে রেন্ট এক্সপেন্স, আর ওই 2 মাসের টাকা হচ্ছে অ্যাডভান্স রেন্ট। আমি কি এটা বলতে পারি? হ্যাঁ। তাহলে এখন 30,000 টাকা টাকা আমার কাছে চলে যাচ্ছে, আমি দুটোই আমি ক্রেডিট দিকে বসাবো। মানে 30,000 টাকা ক্রেডিট দিকে বসাবো, কিন্তু আমাকে দুই ভাগ করে বসাতে হবে। একটা আছে খরচ, আর একটা আছে অগ্রিমটা, আছে সম্পদ। অগ্রিমটা কি? সম্পদ। সম্পদ। তাহলে আমি এইভাবে লিখবো, খেয়াল করেন। অফিস রেন্ট এক্সপেন্স 30,000 গুণ 1/3। দেখেন, 30,000-কে 3 দ্বারা ভাগ করলে 1 মাসের টাকা পাবে, আর 1 দ্বারা গুণ করলে সে 1 মাসের টাকাই হলো। 10,000 টাকা, এটা হচ্ছে রেন্ট এক্সপেন্স। এটা কি এক্সপেন্স? রেন্ট এক্সপেন্স। রেন্ট। আর বাকি যে টাকাটা দিচ্ছি 2 মাসের টাকা, মানে মোট তো 30,000, 10,000 দিচ্ছি এক এক মাসে। তাহলে এপ্রিল মাসের টাকা ছিল 10,000, আর এখনো যে 2 মাসের 20,000 টাকা দিচ্ছি, এইটা হলো প্রিপেইড বা অ্যাডভান্স রেন্ট। প্রিপেইড বা কি রেন্ট? অ্যাডভান্স রেন্ট। তাই আমি প্রিপেইড রেন্ট লিখলাম, কারণ আমরা প্রিপেইড রেন্ট কথাটা শুনে অভ্যস্ত বা দেখেও অভ্যস্ত। তাহলে প্রিপেইড রেন্ট লিখলাম 20,000 টাকা। ওকে, কারো কোনো সমস্যা? জি ভাই, যে এখানে 1 মাস খরচ আর 2 মাস সম্পদ হিসেবে দেখাতে হবে। হ্যাঁ হ্যাঁ, কোনো প্রবলেম? আচ্ছা। না না। ভাই, ঠিক আছে। ওকে, এখন আমি আসি পরের এন্ট্রি, সেল অফ পাসবুক। কোনো কিছু বিক্রি করলে টাকা পাবো না দেবো? পাবো। পাবো। তাহলে পাইলে ডেবিট দিকে, এই যে সেল অফ পাসবুক 1,000 টাকা বসাইছি। হ্যাঁ। হুম। এরপরে কি বলছে? এ বলছে ইন্টারেস্ট রিসিভ অন এমসি লোন। বলছে কি ইন্টারেস্ট পাচ্ছি এমসি লোনের উপরে। তো ইন্টারেস্ট পাইলেও তো ডেবিট দিকে বসবে নাকি? হ্যাঁ। ইন্টারেস্ট পাচ্ছি, এটা ডেবিট দিকে বসবে। এতে ইন্টারেস্ট রিসিভ অন এমসি লোন। কারো কোনো কমপ্লেন? না। না ভাই। আমার কমপ্লেন আছে একটা। কমপ্লেনটা কি? হচ্ছে, যদি এখানে ইন্টারেস্ট রিসিভ কথা না, তো রিসিভ না বলে শুধু বলতো ইন্টারেস্ট অন এমসি লোন, তাহলে কি করতেন? এমসি তাহলে লোন সেম নিতাম। হতো। তাহলেও সেম হতো। কেন সেম হতো? এটা এনজিও কোম্পানি না, এনজিও লোন দেয়। এখানে ইন্টারেস্টের কথা বলছি, আমি তো লোনের কথা বলতেছি না। ভাই, এখানে হচ্ছে কি, আমি যেহেতু একটা এনজিও লোক, এনজিওর কর্মী,
তো এই ক্ষেত্রে আমি যখন লোন কাউকে দিব সেক্ষেত্রে সে আমার লোনের বিনিময়ে সুদ দিবে না, তখন তো আমি সেই সুদটা পাচ্ছি, সেক্ষেত্রে এই জন্য আমি এটা কিছু বলা না থাকলে ডেবিটে দিব। আমার এখানে বলছে ইন্টারেস্ট অন এমসিলন, রিসিভ বলি নেই, মনে করেন ইন্টারেস্ট অন এমসিলন। আমি কি করে বুঝলাম যে ভাই লোন উপরের দিলাম সেই লেনদেনটা লোনের সুদ? দেখতে হবে, উপরে ওই এমসি লোন কি করা হয়েছিল ওইটা এক্স্যাক্টলি, দেখতে হবে। যে এইটাই ওইটা হলো কি সলিউশন। আমার প্রশ্নটার মধ্যে উত্তর আছে। প্রশ্নটা কি ছিল যে ইন্টারেস্ট অন এমসি লোন, লোনটা কার উপরে, ইন্টারেস্টটা কার উপরে? এমসি লোনের উপরে। এমসি লোনের উপরে। তাহলে এমসি লোন এখন কি নিছিলাম না দিছিলাম? যদি নিয়ে থাকি তাহলে ইন্টারেস্টটা দিয়েছি, আর যদি লোনটা দিয়ে থাকি তাহলে ইন্টারেস্টটা পেয়েছি। দিয়ে থাকি। তাহলে এখন আমি ইন্টারেস্টটা, লোনটা দিছিলাম কিনা, এই যে উপরে তার সলিউশন আছে যে এমসি লোন ডিসবার্সমেন্ট ছিল, মানে লোন দিছিলাম, লোন কি করছিলাম, দিছিলাম। লোন দিয়েছিলাম বিদায় ইন্টারেস্ট পাচ্ছি। কথা কি ক্লিয়ার? জি হুম। ভাই। তার মানে Right. ইন্টারেস্ট রিসিভ কথা না থাকলেও আমি এটা রিসিভ দিকেই বসাবো। লাস্ট অ্যান্ড ফাইনাল এন্ট্রি, ইন্টারেস্ট অন সেভিংস, টাকা 48,000। বলেন, এইবার বলেন। এখানে কিন্তু ইন্টারেস্ট পাচ্ছি না দিচ্ছি বলা নেই, শুধু বলতে ইন্টারেস্ট অন সেভিংস 48,000। এইবার বলেন পাচ্ছেন না দিচ্ছেন, বলেন। ইন্টারেস্টটা সেভিংস সম্পর্কে তো সেভিংস করলে তো টাকা চলে যায় না। বলেন বলেন, ইন্টারেস্ট এটা কি পাচ্ছি না দিচ্ছি? ভাই দিচ্ছি। দিচ্ছি, তাই তো? আচ্ছা, একটা উত্তর হ্যাঁ ভাই। পাইলাম, আর কেউ? না ভাই। মানে কিছুই বলবো না নাকি ও যা বলছে তাই? ভাই দিচ্ছি মনে হচ্ছে। দিচ্ছি মনে হচ্ছে। আচ্ছা দীপু বলো, দিচ্ছি কি করে বুঝতেছো? আপনি যখন স্ক্রল ডাউন করছিলেন বাম পাশে কোনো আর এন্ট্রি না না না, দেখিনি। স্ক্রল ডাউনের জন্য তোমার সলিউশন দেখে বলতে হবে ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে, এখন বুঝে নিতে হবে, হ্যাঁ? তুমি দেখে নিয়েছো ঠিক আছে, কিন্তু তোমাকে বুঝে বলতে হবে। আমি ভাই একটা চুরি যেটা বললাম, যে স্যার ধরা সেভিংস খেয়েছে। করতেছে সেই জন্য ইন্টারেস্ট সেভিংস এর জন্য দেওয়া লাগতেছে না। আচ্ছা ভালো করে খেয়াল করেন একটু, আমি একটু বলি, হ্যাঁ। এখানে যেটা বলছিলাম যে ইন্টারেস্টটা পাচ্ছি না দিচ্ছি, সেটা ডিপেন্ড করবে ইন্টারেস্টটা কার উপর। ইন্টারেস্টটা এখন সেভিংস এর উপর, কার উপরে? সেভিংস এর উপরে। তাহলে আমাকে খুঁজে বের করতে সেভিংসটা কি জিনিস। সেভিংসটা যদি মানে আমি বের করতে পারি, তাহলে আমি ইন্টারেস্ট পাচ্ছি না দিচ্ছি এটা বের করতে পারবো সহজেই। এই সেভিংসটা কি জিনিস জানেন? আপনারা বলতে পারেন যে এনজিও কোম্পানি ব্যাংকে সঞ্চয় করে রাখছে, বলতেই পারেন না? হ্যাঁ। কিন্তু ব্যাংকে যদি এই এনজিও কোম্পানি কোনো টাকা রাখতো, তাহলে সেভিংস এর পাশে সেভিংস অ্যাকাউন্ট লেখা থাকতো। কি লেখা থাকতো? সেভিংস অ্যাকাউন্ট। রাইট। কারণ ব্যাংকে টাকা রাখতে গেলে একটা অ্যাকাউন্ট থাকা লাগে, আর এই অ্যাকাউন্ট থাকতে গেলে সেই অ্যাকাউন্টের প্রত্যেকটা নামের শেষে অ্যাকাউন্ট লেখা থাকে, যেমন সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, ফিক্সড অ্যাকাউন্ট, এরকম নাম লেখা থাকবে, ঠিক আছে? হ্যাঁ। তাহলে এনজিও কোম্পানি এই সেভিংস এর টাকাটা ব্যাংকে রাখে নাই, তার প্রমাণটা কি? সেভিংস এর পাশে ইন্টারেস্ট নাই, অ্যাকাউন্ট নাই, আছে? না। তার মানে এই সেভিংসটা কি জিনিস? এই সেভিংসটা হলো এনজিওর যে বইগুলো দেখছেন কিনা, এনজিও কোম্পানির বইয়ে অনেকগুলো কলাম থাকে, সেই কলামের মাঝে এরকম লেখা থাকে যে সাধারণ সঞ্চয়, বিশেষ সঞ্চয়, অতিরিক্ত সঞ্চয়, এরকম নামে কিছু কলাম থাকে। কখনো কি দেখা হয়েছে? জি ভাইয়া। এই যে কলামগুলো, এই কলামগুলোর অ্যাকচুয়ালি কাজ কি? ওখানে এরকম হয়, মনে করেন আমি ওই এনজিও কোম্পানি থেকে লোন নিয়েছি, আমি একজন গ্রাহক, আমি 10,000 টাকা লোন নিয়েছিলাম, মনে করেন সাপ্তাহিক কিস্তি আসে 280 টাকা, হ্যাঁ। এখন আমি 280 টাকা সপ্তাহে তো দিব, কিন্তু কথা হচ্ছে যে ভাঙা ভাঙটা তো 280 টাকা দিব না। আমি কি করব, সেখানে আমি 20 টাকা ধরে দিলাম, মানে 300 টাকা একটা, 3টা নোট দিলাম, ঠিক আছে? এখন এই যে 20 টাকা বেশি দিলাম, এটা কি জিনিস? এটা হলো আমি একজন
ওই এনজিও কোম্পানির গ্রাহক, আমি এনজিও কোম্পানির কাছ থেকে লোন নিছিলাম। এখন আমি লোনের কিস্তি বাবদ 280 টাকা শোধ করলাম, কিন্তু আমি 20 টাকা তাদেরকে বেশি দিলাম। এই 20 টাকা ওই যে সঞ্চয় নামে একটা কলাম ছিল, ওই কলামে আমার নামে লিখে রাখবে। কে লিখে রাখবে? এনজিও কোম্পানি লিখে রাখবে না? হ্যাঁ জি ভাই। তার মানে ওইটা যে আমার সঞ্চয়, এনজিও কোম্পানির কাছে আমি সঞ্চয় করে রাখলাম। এখন মনে করেন আমি একজন গ্রাহক, এরকম তাদের আরো 1 লক্ষ, 2 লক্ষ, 10 লক্ষ গ্রাহক আছে না? আছে। তা প্রত্যেকে মনে করেন 10 লক্ষ গ্রাহক প্রতি সপ্তাহে যদি 20 টাকা করে জমা রাখে, তাহলে কয় টাকা হয় বলেন তো? 2 কোটি নাকি? নাকি 20 লাখ? 2 কোটি কত হয়? 10 লাখের দুই। সঙ্গে 2 যদি 2 দ্বারা গুণ করা হয় তাহলে 20 লাখ হয়, কিন্তু আমি যদি 20 দ্বারা, তাহলে 2 কোটি হবে। হ্যাঁ জি এখন কথা হচ্ছে, এই 2 কোটি টাকা কার টাকা? গ্রাহকের টাকা না? গ্রাহকের টাকা। হ্যাঁ। এইটা কিন্তু এই গ্রাহকের টাকা গ্রাহকরা না বুঝেই ওই এনজিও কোম্পানির কাছে জমা দিয়েছে। এনজিও কোম্পানির বিরাট একটা ফান্ড হয়ে গেল, 2 কোটি টাকা ফান্ড হয়ে গেছে প্রতি সপ্তাহে। বছরে কত হয় তাহলে হুম। বুঝতে পারছেন? হ্যাঁ তাহলে এই যে ফান্ড গুলো তারা অন্যের ফান্ড ব্যবহার করে আবার ওই টাকা দিয়েই তো আমাদেরকে লোন দেবে, সেখান থেকে তারা হ্যাঁ ইন্টারেস্ট নেবে, তারা ইনকাম করবে। তাই তারা দয়া করে, অতি দয়া করে, আমি যে 220 টাকা রাখছিলাম, আমার ওই 20 টাকা 20 টাকা করে বছরে মনে করেন 2000 টাকা হয়েছে, ওই 2000 টাকার উপরে আমার কিছু ইন্টারেস্ট দিবে, মানে তারা আমাকে ইন্টারেস্ট দিবে। তাহলে আমাকে দিবে, আরেকজনকে দিবে, মানে ওই 20-10 লাখ গ্রাহক সবাইকে দিবে, তাই না? তাহলে সেই হুম। গ্রাহক জি সবাইকে 48,000 টাকা ইন্টারেস্ট দিচ্ছে বছরে। কয় টাকা দিচ্ছে? 48,000 তাহলে ইন্টারেস্ট দিচ্ছে, মানে এটা কিন্তু ব্যয়। এটা কি? ব্যয়। ভাই। আচ্ছা, এই যে ব্যয় পাশে বসাইছি, মানে পেইড। ওই গ্রাহক যেটু সঞ্চয় করতেছে, ওই সঞ্চয়ের বিপরীতে তারা কিছু ইন্টারেস্ট দিচ্ছে গ্রাহককে। রাইট, ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ ভাই। এই হলো ক্রেডিট দিকে। এখন আমি কি করবো? এটা যোগ বিয়োগ করে ব্যালেন্স সিডি বের করে, দেখেন ডেবিট পাস যোগ করবো সবসময় 8,71,000 টাকা হয়েছে। এই পাশে বসালাম, বসায় ক্রেডিট পাস সব বিয়োগ করলে থাকে 1,98,000। এটার নাম ব্যালেন্স সিডি। এটার নাম কি? ব্যালেন্স সিডি। আর বাম পাশে ওইটাই এনে পরবর্তী মাসের 1 তারিখে লিখবো ব্যালেন্স বিডি। কি লিখবো? ব্যালেন্স বিডি। ব্যাস, এই হলো আমার অঙ্ক। এটা কি কঠিন কিছু? না। আমি এইখানে এটাকে নিচে লিখে দিয়েছিলাম, ডোনেশন, রেজিস্ট্রেশন ফি, অ্যাডমিশন ফি অলওয়েজ রিসিভ, ঠিক আছে? হুম। আহ, এটা স্ক্রিনশট দিতে বলবো, দিন তো। ভাই, ওই যেটু সেভিংস হচ্ছে এখন, ওই টাকাটা যখন লোন পরিশোধ হবে তখন ওই টাকাটা সমন্বয় হবে না? হবে। কিভাবে হবে? সেটা তাদের বিষয়, আমাদের তো এন্ট্রি নাই, এখানে আছে। না। বোঝা গেছে? আচ্ছা। আমার এখানে যে লেনদেন আছে, আমরা তো সেটাই পোস্টিং দিতে হবে, তাই না? হ্যাঁ। হুম। নাকি এমনি জানতে চাইলে সেটা বলো। বিজনেস মডিউল হ্যাঁ, জেনে নিচ্ছে। বিষয় এমনি হচ্ছে, শুনতে পাচ্ছি। টাকাটা তো তাদের কাছে জমাই আছে, তাদের তো ফান্ড বেড়ে গেল। তো এই ফান্ড বেড়ে গেল, এই টাকা মনে করেন বছরে 50 কোটি টাকা গ্রাহকের টাকা তাদের কাছে জমা হয়েছে। তা বছর শেষে তো ওরা ওই 50 কোটি ব্যবহার করে মনে করে আরো 10 লাখ টাকা ইনকাম করেছে নাকি? হ্যাঁ। তো 10 লাখ টাকা ইনকাম করে সেখান থেকে মাত্র 48,000 টাকা ইন্টারেস্ট দিচ্ছে গ্রাহকদেরকে। তাহলে তো এই এবার ওই ফান্ড তো সে এখন ফেরত দিতে পারবে, কারণ ফান্ড তো তারা ব্যবহার করছে, কন্টিনিউ সেটা টাকা আদায় হচ্ছে। ওই যে 280 টাকা করে কিস্তি আদায় করছে, এরকম ফান্ড আদায় হচ্ছে না, লোন যা দিচ্ছে আদায় হচ্ছে না, এটা কন্টিনিউ প্রসেস। এটাকে জি ভাই। আমি বলি, এটাকে এডিআর নামে একটা কথা আছে, মানে আমার ডিপোজিট যত টাকা, ব্যাংক টার্ম যদি ইউজ করো, যে ডিপোজিট যত টাকা, এর মধ্যে কিছু টাকা আমি লোন দিতে পারবো, আর কিছু টাকা নগদে রেখে দিতে হবে, যে যার টাকা সে যদি এসে চায় তাকে যেন আমি দিতে পারি। এই জন্য ব্যাংক কিন্তু যত টাকা ডিপোজিট নেয়, পুরো টাকাটা লোন হিসাবে দিতে পারে না, ঠিক আছে? কিছু টাকা রেখেই। তাই হ্যাঁ। এটাকে এডিআর বলে, মানে অ্যাডভান্স টু ডিপোজিট রেশিও, মানে টোটাল ডিপোজিটের মধ্যে অ্যাডভান্স কতটুকু দেওয়া যায়। অ্যাডভান্স মানে কি? লোন, লোন কতটুকু দেওয়া যায়। তো যাই হোক, সেটা নিয়ে পরে কথা হবে। এখন স্ক্রিনশট কি দেওয়া হয়েছে?
জি ভাই একটু হয়েছে উপরে দেন। হ্যাঁ, অঙ্ক দেন। হ্যাঁ দিচ্ছি। আর উপরে এটা দেওয়া না করে দেওয়া একই কথা, দিলেও দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, ভাই এখন আমি চলে যাচ্ছি, বাসার কাজ দিব 2, 3, 4, 3টা অঙ্ক দিব বাসার কাজ, স্ক্রিনশট দেন। কিন্তু আমি 2, 3, 4-এর একটা কিছু বলে দিব। স্ক্রিনশট দিছেন? হ্যাঁ 3 নাম্বার দেন। দিচ্ছি। 3-এর সলিউশন আর দিব না, 4 নাম্বার। জি ভাই। এখন এখানে 2, 3-এর কথা, 2, 3, 4-এর কথা হচ্ছে কি, এখানে আমার ডাবল কলাম বলছে। ডাবল কলাম মানে কি, এরকম টাকার কলামে দুই পাশে দুটো করে। এখানে মানে নগদে হলে নগদের ঘরে, আর চেকে হলে ব্যাংকের ব্যাংক। ঘরে। কথা ক্লিয়ার? হ্যাঁ জি ভাই। কিন্তু ডেবিট দিকে যেগুলো বসবে সেইগুলো চেক পেয়ে ব্যাংকে জমা হতে হবে, তাই না? চেক পাওয়ার হুম সঙ্গে সঙ্গে যদি থাকে ব্যাংকে জমা দেয় তাহলে এখানে আসবে, কিন্তু চেক পাইলাম কোনো কিছুই করলাম না তাহলে কিন্তু আর নগদে বসে। এই যেগুলো, এটা আমরা ছোটবেলা থেকে শিখে আসতেছি, জাস্ট এটা আমি একটু বলার চেষ্টা করলাম। আর একটা জিনিস হচ্ছে কি, যে যখন নগদ টাকা ব্যাংকে জমা দেওয়া হয় তার মানে কি হয়, নগদ টাকা চলে যাচ্ছে আর ব্যাংকে বৃদ্ধি পাচ্ছে, তাই না? হুম তার মানে ক্রেডিট দিকে নগদের ঘরে বসে আর ডেবিট দিকে ব্যাংকের ঘরে বসে। আবার যখন ব্যাংক থেকে নগদ টাকা তুলে আনা হয় তখন কি হয়, ক্রেডিট দিকে ব্যাংকের পাশে বসে, মানে ব্যাংক থেকে কমে যাচ্ছে, আর নগদ টাকা পাচ্ছি মানে ডেবিট দিকে নগদের ঘরে বসে, তাই তো? হুম জি ভাই। তার মানে এইটা হলো কোনটা কন্ট্রোল। হয়? হ্যাঁ, এই রেফারেন্সের ঘরে সি লিখতে হবে। কি লিখতে হবে? সি। সিলেক্ট হবে। আপনার চাইলে এই স্ক্রিনশটটা দিয়ে নিতে পারেন, হ্যাঁ, যোগ বিয়োগটা পরে করে নিয়ে নেন, যোগ বিয়োগ আছে এখানে, এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। 3 নাম্বার স্ক্রিনশট, যে যদি হেল্প লাগে এখান থেকে দেখতে পারেন, কিন্তু অলরেডি আমি বলে দিয়েছি। হয়েছে? আচ্ছা ভাই। হ্যাঁ ভাই। Yes. তাহলে আমি 5 নাম্বার মানে পরবর্তী নিয়মে যাব। এই নিয়মটা হচ্ছে প্রিপেয়ার, দেখেন, রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট। কি অ্যাকাউন্ট? রিসিপিয়েন্ট পেমেন্ট অ্যাকাউন্ট। ভাই 4 অ্যাকাউন্ট নাম্বার মানে হচ্ছে, অঙ্কটা একটু দেন তো। হয়েছে? হ্যাঁ হয়েছে। রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট, এই 5 নম্বর অঙ্ক। এই রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট হচ্ছে দুই পাশে রাখলাম, অ্যাকাউন্ট মানে দুই পাশে রাখলাম, যেটা আগের অধ্যায় শিখছি। তো এরকম ছক হবে, এই বাম পাশে রিসিপ্ট মানে পাচ্ছি টাকা, ডান পাশে পেমেন্ট টাকা। ওকে? হ্যাঁ হ্যাঁ পাইলে ডেবিট দিকে, চলে গেলে ক্রেডিট দিকে। তো সিম্পল কথা হচ্ছে ওই নকদান বইয়ের মতোই এসে অঙ্কটা। তো নকদান বইয়ের মতো প্রথমে কি আছে দেখেন, এখানে ওপেনিং ক্যাশ ব্যালেন্স 1.5 লক্ষ টাকা আর ওপেনিং ব্যাংক ব্যালেন্স 25 লক্ষ টাকা। তার মানে এটা হচ্ছে ব্যালেন্স বিডি, একদম ক্যাশ বুকের মতো। কিন্তু ব্যালেন্স বিডি লিখবে দেখেন এরকম, যে ব্যালেন্স বিডি লিখে ক্যাশ হচ্ছে 1.5 লাখ আর ব্যাংক হচ্ছে 25 লাখ, মোট হচ্ছে 26,50,000 লিখছি আমি। হ্যাঁ ওকে, এরপরে দেখেন ডোনেশন রিসিপ্ট, ডোনেশন পাচ্ছি 15 লক্ষ টাকা, তাহলে কোন দিকে বসবে? রিসিপ্ট মানে ডেবিট দিকে না? হ্যাঁ এখন তো ডেবিট বলা হচ্ছে না, এখন রিসিপ্ট দিকে। তাই রিসিপ্ট দিকে বসে ডোনেশন 15 লক্ষ টাকা, তাহলে একদম কি ক্যাশ বুকের মতো না? হ্যাঁ জি এরপরে দেখেন কি বলছে, যে রুরাল এমসি লোন ডিস্ট্রিবিউশন 30 লাখ টাকা, মানে গ্রামীণ ক্ষুদ্র ঋণ বিতরণ, গ্রামীণ লোন আমি দিয়েছি। তা লোন দিলে তো দিয়েছি। হয় নাকি, পেমেন্ট দিকে না? পেমেন্ট হবে। এই যে পেমেন্ট পেমেন্ট দিকে। 30 লাখ টাকা। তারপরে কি আছে? তারপরে আছে যে অফিস রেন্ট 20,000 টাকা, তাহলে অফিস রেন্ট কি পেমেন্ট না? জি ভাই। অফিস রেন্ট পেমেন্ট। তারপরে আছে কি, যে লোন টু স্টাফ 1 লক্ষ টাকা, মানে স্টাফদেরকে লোন দিচ্ছি, তাহলে এটাও পেমেন্ট দিকে। এটা কোন দিকে? পেমেন্ট দিকে। পেমেন্ট। লোন টু স্টাফ টাকা হচ্ছে 1 লক্ষ। ক্লিয়ার? হ্যাঁ এরপরে দেখেন কি বলছে, যে পোস্টেজ অ্যান্ড টেলিফোন বিল 2,000 টাকা, এটাও তো ব্যয় নাকি, মানে পেমেন্ট দিকে হ্যাঁ বসবে। জি ভাই। তাহলে এই দেখেন পোস্টেজ অ্যান্ড টেলিফোন বিল টাকা হচ্ছে কত? 2,000 টাকা। 2000। ওকে? আর পরেরটাও খরচ। হ্যাঁ আচ্ছা, তারপরে কি বলছিল, যে ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং এক্সপেন্স 20,000 টাকা, এটাও খরচ। এটাও কি? জি ভাই।
খরচ। খরচ। ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং এক্সপেন্স 20,000 টাকা, এটা আমি খরচ পাশেই বসালাম। তারপরে কি বলছিল? স্টেশনারি পারচেজ, মণিহারি ক্রয়। তাহলে মণিহারি ক্রয় করলে এটাও তো পেমেন্ট নাকি? হ্যাঁ, তাহলে এটাও পেমেন্ট পাশে বসালাম। ওকে, 10,000 টাকা। তারপরে কি আসছিল? কিন্তু একটা রেড কালার দেয়া কেন? ওটা উপরে তো আমি জাস্ট এমনি একটা এক কালার দিয়ে দেওয়ার জন্য। এরপর আছে লিগাল এক্সপেন্স পেইড, 10,000 টাকা। লিগাল এক্সপেন্স এটাও তো পেমেন্ট নাকি? হ্যাঁ, খরচ। আচ্ছা, এই এরপরে কি আছে? এরপরে দুটো ইন্টারেস্টিং এন্ট্রি, একটা আছে ইন্টারেস্ট এমসি লোন, একটু আগেই বুঝলাম 30,000 টাকা। তাহলে ইন্টারেস্ট এমসি লোন দেখেন পাচ্ছি না, বোধ দিচ্ছি, কিছু বলা নেই আছে। না, তাহলে এখন বলেন এটা পাচ্ছি না দিচ্ছি? এটা হচ্ছে লোন পাচ্ছি। দিছিলাম সুদ পাওয়া লোন যাবে। দিছিলাম, সুদ পাচ্ছি, এক্স্যাক্টলি 30,000 টাকা। তারপরে কি আছে? ইন্টারেস্ট অন স্টাফ লোন। লোন তাহলে ক্লোজিং স্টাফ টার্মিনাল। লোন আমি দিয়েছিলাম, তাহলে ইন্টারেস্ট কি পাবো না এখন? এখন পাবো। জি এই ভাই। দেখেন এখানে আছে কিন্তু কোনটা পাচ্ছি না দিচ্ছি বলা ছিল না, বাট আমি বুঝে নিয়েছি যে লোন যেহেতু দিয়েছিলাম ইন্টারেস্টটা পাবো। ওকে, হ্যাঁ, এরপরে জি কি ভাই। আছে? এরপরে আছে দেখেন এখানে ক্লোজিং ক্যাশ ব্যালেন্স 28,000 টাকা। তাহলে এখানে এটা কি ব্যালেন্স সিটি না? হ্যাঁ, দেখেন ব্যালেন্স সিটি লিখলাম, ব্যালেন্স সিটিতে ক্যাশ দেওয়া আছে কত টাকা? 28,000 টাকা। 28,000। কিন্তু ব্যাংকের কোনো টাকা নেই আছে। না, নেই। এখানে কিন্তু ব্যাংক আর ক্যাশ দুটোই ছিল, কিন্তু ক্লোজিং এ আমার শুধু ক্যাশ আছে, ব্যাংক নাই আছে। না ভাই। তাহলে আমি এখন কি করব? এখন আমাদের এইটুকুই হচ্ছে কাজ মূলত। কাজটা কি? কাজটা হচ্ছে যে আমরা দুই পার্ট যোগ করব। দেখেন এই এই বাম পাশ আগে যোগ করব। এই বাম পার্ট যোগ করলে আমার কত হচ্ছে? বাম পার্ট যোগ করলে হচ্ছে কত? 41,90,000। 1,90,000। 41,90,000। এখন এই 41,90,000 আমি ডান দিকে বসাবো। বসাইছি? হ্যাঁ, জি ভাই। এইখান থেকে উপরের এই এন্ট্রি গুলো মাইনাস করলে আমার হয় 10,28,000। কত হয়? 10,28,000। এই 10,28,000 অ্যাকচুয়ালি ব্যালেন্স সিডি। এটার নাম কি? ব্যালেন্স সিটি। ব্যালেন্স সিটি। কিন্তু ব্যালেন্স সিডি আমার এই অঙ্কে তো ক্যাশ দেওয়া হয়েছিল 28,000, তাহলে বাকি 10 লাখ কিসের টাকা? ব্যাংকে। এই হলো ব্যাংকের টাকা। তাহলে বাকি 10 লাখ আমি এখানে ব্যাংকের টাকা বসাবো। এটাই হচ্ছে আমার ক্যালকুলেশনের মূল কাজ, যে আমি এটা কিভাবে করব। বোঝা গেছে কি? আমি এই ব্যাংকটা কেন আনবো? আচ্ছা, ব্যাংক না আনলে তুমি কি ব্যালেন্স সিটি মিলাতে পারতেছো? ব্যালেন্স সিটি তোমার বলেছিল 28,000, কিন্তু যোগ বিয়োগ করে তোমার 10,28,000 হয়েছে। তাহলে ব্যালেন্স সিটি কি মিললো? না। তাহলে মিলাইতে গেলে নিয়ম হচ্ছে ব্যালেন্স বিডিতে তোমার যে দুটো ছিল ওই দুটো এখানে ফিল আপ করতে হবে। যেহেতু ক্যাশটা দেওয়া ছিল, তাহলে যেটা দেওয়া ছিল না সেটার নাম হবে ব্যাংক। ও বাকি টাকা। আচ্ছা এবার স্ক্রিনশট দাও, পুরোটা একবারে চলে যাবে, 5 নাম্বার পুরোটা সলিউশন সহ। হ্যাঁ, নিয়েছি ভাই। তাহলে অঙ্ক কি সহজ না কঠিন? সহজ আছে। যারা আগে ছিল তাদের আরো সহজ, আর যারা নতুন তাদেরও সহজ মনে হচ্ছে। 6 নম্বর অঙ্কটা হোমওয়ার্ক থাকবে, 6 নম্বরটা স্ক্রিনশট দিতে হবে। হ্যাঁ ভাই, দিছে। তাহলে আমি কিন্তু আজকে দুইটা নিয়ম শিখালাম, ক্যাশ বুক আর কি রিসিপ্ট অ্যাকাউন্ট বা ডিপেন্ড পেমেন্ট। হ্যাঁ। এখন আমাদের সবারই কাজ হচ্ছে কি এইগুলো শেষ করা। কোনো হোমওয়ার্ক জমা রাখা যাবে না। আগামী মঙ্গলবার ক্লাস, ঠিক আছে? এখন আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে সোমবারে তোমাদের কখন ক্লাস থাকে? সোমবারে 9:30টায়। ও সরি, না 8:30টায় আজগর ভাই মাঝে মাঝে 8:30টায় নেই। একটা ক্লাস না দুইটা ক্লাস? একটা ক্লাস। আমি সোমবারের দিন ক্লাস নিব। সোমবারে মঙ্গলবার আমি সময় পাবো না, এজন্য সোমবারে নিয়ে নেব, ঠিক আছে? তো সোমবারে ক্লাসটা তাহলে তোমাদের আজগর ভাই ক্লাসে 8:30 থেকে শুরু হয়, আমি তাহলে 9টার পরে নিব, ঠিক আছে? ভাই আপনি 9টার দিকেই নিয়েন। আচ্ছা, ঠিক 9টা আছে, বা 9:10। ঠিক আছে। এটা সবাই মাথায় রেখো। হ্যাঁ, আমি কিন্তু মিলনকে বলে দিব, মিলন মানে গ্রুপে নোটিশ দিয়ে দেবে। হ্যাঁ, ভাই রুবিনা তো টাইম 9:30টায় দাও আজগর ভাইয়ের ক্লাস। তাহলে ওইটা শেষ হলেই আমি শুরু করব, ঠিক আছে? ঠিক আছে ভাই। আচ্ছা ভাই। আচ্ছা ভাই। ওকে,
আর নেক্সট দিন কিন্তু এটা শেষ করে দিবে, এটা মাথায় রেখেন। পরবর্তী নিয়ম দুটো কিন্তু ভিন্ন নিয়ম, তো এখানে কোনো ইয়ে হবে না, মিস দেওয়া যাবে না। আর হোমওয়ার্কগুলো অবশ্যই আমাকে পাঠাইতে হবে। জি ভাই। তাহলে ভালো থাকেন। হ্যাঁ ভাই, ভালো থাকবেন।